গুড মর্নিং অল অফ ইউ। আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি কোনো একটা জায়গায় যাব বলে। কোনো একটা জায়গা বলছি কারণ সেরকম কোনো প্ল্যানিং করে বেরোইনি, তবে কিছুটা প্ল্যান কিছুটা আনপ্ল্যান্ড ওয়েতেই আজকে বেরিয়ে পড়া। তো ইচ্ছে আছে বর্ধমানের দিকে যাওয়ার, আর পথেই পড়বে শক্তিগড়। ওখানে তো ইচ্ছে আছে একটু ব্রেকফাস্টও করার। তো চলুন আজকে তাহলে বেরিয়ে পড়ি বর্ধমানের দিকে। ছবিটা দেখে হয়তো অনেকেই বুঝতে পারছেন জায়গাটা বর্ধমানের 108 শিব মন্দির। খুবই সুন্দর জায়গা। আর গিয়েছিলাম দামোদর নদীর তীরে সদরঘাট, একটা জনপ্রিয় পিকনিক স্পট। আর ফেরার সময় রথ দেখা কলা বেচা আর কি। শক্তিগড় থেকে ল্যাংচা না কিনে বাড়ি ফেরা যায়? তাহলে চলুন আজকে আমাদের সাথে আপনাদের নিয়ে যাই বর্ধমানের দিকে। আমরা এই দোকানটায় দাঁড়িয়েছি, নতুন দেখলাম রেস্টুরেন্টটা হয়েছে। শক্তিগড় পর্যন্ত আর যেতে পারিনি, এত খিদে লেগে গেছে। আর রোববার দেখি এইখানে কি পাওয়া যায়। তাহলে যাই, গিয়ে ব্রেকফাস্টে সেরে ফেলি। 6 জনকার ব্রেকফাস্টে আমাদের 650 টাকা বিল হয়েছিল। মোটামুটি ভালোই। আপনারা এখানে কিন্তু ব্রেকফাস্টের জন্য স্টপ ওভার দিতে পারেন। নতুন একটা রেস্টুরেন্ট, একদম হাইওয়ের ওপরেই আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে। তো আমরা আলু পরাঠা, পনির পরাঠা, সবজি পুরি, এগ ভুর্জি সব কিছুই দিয়েছি অর্ডারে। তো দেখা যাক এখানকার খাবার কীরকম। একদমই নতুন হয়েছে রেস্টুরেন্টটা, তো এখানকার খাবারটা কীরকম সেই রিভিউটাও আপনাদের সাথে শেয়ার করে দেবো। চলে এসছে আলু পরাঠা। তোর পুরি সবজি কেমন রে আদিত্রি? পনির পরাঠা কেমন? হ্যালো। আরে চাও চলে এসছে। আলু পরোটাটা আটার পরিমাণটা ভীষণ বেশি, আর ভেতরে পুরটা প্রায় বোঝাই যাচ্ছে না। তবে এই ভুর্জিটা খুব ভালো বানিয়েছে, খুবই ভালো। খুব ভালো লেগেছে এই ভুর্জি। আজকে একদম ব্রেকফাস্টে হিট। তাড়াতাড়ি ব্রেকফাস্ট খেয়ে আবার রওনা দিলাম। আমরা গুগল ম্যাপ ফলো করেই যাচ্ছি বর্ধমানের 108 শিব মন্দিরের দিকে। এই রাস্তা দিয়ে আমরা কত জায়গায় না যাই, কিন্তু এক একটা সিজনে রাস্তার রূপ বদলে যায়। এখন যেমন বর্ষার শেষে যখন যাচ্ছি, চারদিকে সবুজের সমারোহ। মাঠে ভর্তি ধান, আর সব দিক সবুজ হয়ে রয়েছে। আর আকাশও জানান দিচ্ছে যে পুজো প্রায় দোরগোড়ায়। পেঁজা তুলোর মতো আকাশ ভর্তি মেঘ। রাস্তার কন্ডিশনও যে ভালো দেখেই বুঝতে পাচ্ছেন আশা করি। পাশ দিয়ে চলে গেল শক্তিগড়। গুগল ম্যাপ ফলো করলে গুগলই আপনাকে বলে দেবে যে বর্ধমান টাউনে ঢোকার একটা রাস্তা, যেটা এই ডান দিকটা, সেই দিকটাই আমরা এখন নেব। এই দিকের এক্সিট দিয়ে এখন আমাদের ঢুকতে হবে। এদিক দিয়ে গেলেই কিছুটা এগোলে আমরা পেয়ে যাব 108 শিব মন্দির। খুবই ইজি যাওয়া। অল্প কিছুটা এগোলেই পেয়ে যাব 108 শিব মন্দির। ওই যে দূর থেকে মন্দিরের চূড়োটা দেখা যাচ্ছে। পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন। মন্দিরের সামনেই বিশাল বড় একটা পার্কিং লট আছে, যেখানে গাড়ি রাখার সুব্যবস্থা রয়েছে। জুতো এক জায়গায় জমা রাখতে হয়, তারপরে আমরা ঢুকে পড়লাম মন্দির চত্বরে। প্রচণ্ড গরম ছিল, সবাই প্রায় লাফাতে লাফাতেই মন্দিরটা ঘুরতে লাগলাম। মন্দির চত্বরটা খুব যে বেশি ভিড় ছিল তা নয়, তবে অল্প যারা ছিল তারা অনেকেই কিন্তু পুজো দিচ্ছিলেন মন্দিরে ঢুকে ঢুকে। কারোর হাতে আকন্দের মালা, কারোর হাতে বেলপাতা, কারোর বা হাতে বিশাল জারকেন গঙ্গা জলের। এবার আসি এই মন্দিরের ইতিহাস প্রসঙ্গে। বলা হয় যে প্রাকৃতিক দুর্যোগ এবং মন্বন্তরে এই এলাকাটা প্রায় জনশূন্য হয়ে পড়েছিল। সেই সময় রাজা তখন ছিলেন বর্ধমানের মহারাজ তিলকচন্দ্র বাহাদুর। মহারাজের মৃত্যুর পর ইংরেজদের সঙ্গে বিবাদ বাধে তার পত্নী ভীষণ কুমারী দেবী, এবং তার বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়।
কিন্তু দৈব অনুগ্রহে তা থেকে তিনি মুক্তি লাভ করেন এবং তেজচাঁদ তখন স্বমহিমায় প্রতিষ্ঠিত হন বর্ধমানের মহারাজ হিসেবে। 1788 সালে এই মন্দিরটি নির্মিত করেন ভীষণ কুমারী দেবী। মন্দিরে নাকি আগে অনেক টেরাকোটার কাজ ছিল, যা কিনা পরে নষ্ট হয়ে যায়। 108 রুদ্রাক্ষ দিয়ে যেরকম জপের মালা তৈরি হয়, তেমনি পৃথক পৃথক 108টা মন্দির নিয়েই কিন্তু এই বিশাল মন্দির প্রাঙ্গণ গঠিত হয়েছে। জপের মালার মতোই ঠিক মনে হয় এই মন্দির চত্বর। একই সুতোয় গাঁথা 108টা মন্দির। মন্দিরটাতে আমরা 8চালা স্ট্রাকচার দেখতে পাই। দুটো বড় বড় জলাশয় আছে, বেশ সুন্দর, তার চারপাশটা বাঁধানো। প্রতি বছর শিবরাত্রি উপলক্ষে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান সহ মেলার আয়োজন করা হয়, আর এটা একটা দেশের অন্যতম শিবতীর্থ। মেঝেটা এতই গরম হয়ে তেতে পুড়ে ছিল যে হ্যাপি তো প্রায় লাফিয়ে লাফিয়ে চলছে। তো আমরা ঠিক করলাম যে জলের ধারে গিয়ে কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে নেব। আর জলের মধ্যেই দেখা দিল নানা রকমের মাছ, আর সেগুলো দেখে বাচ্চারা তো বেজায় খুশি। চারদিকে গাছের ছায়া, বেশ আরাম লাগছিল। খানিকটা জিরিয়ে নিলাম এখানে বসে। আর পুকুরের জলে মন্দিরের ছায়া পড়ছিল, দারুণ লাগছিল কিন্তু চারপাশটা দেখতে। কেউ হয়তো পুজোর নকুরদানা ফেলে গেছে, আর তার ওপরেই কাঠপিঁপড়েদের চলছে পিকনিক। এতটাই গরম ছিল যে দেখছি যে চারদিক এখন জল দিয়ে ভেজাচ্ছে। বেচারা হ্যাপির তো পায়ে ফোসকা পড়ে গেছে। তবে গরমটা বাদ দিলে কিন্তু এই মন্দিরে এসে মন প্রাণ আপনার ভালো হয়ে যাবে। শীতকালের দিকে আসার চেষ্টা করবেন। পার্কিংয়ের চার্টটাও দেখিয়ে দিলাম। মন্দিরের বাইরেটাও খুব সুন্দর করে সাজানো। পুরো মন্দিরটাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব ভালোই কিন্তু ওরা সবকিছু মেনটেন করছেন। এত গরম যে আইসক্রিম না খেয়ে থাকা যায়? ভালো আরাম হচ্ছে? বাবা একটা খেলেই হলো। হ্যাঁ, যা গরম, প্রচন্ড গরম, পায়ে পুরো ফোসকা পড়ে গেছে। বাচ্চাগুলোর তো সাংঘাতিক অবস্থা, তিরিং বিরিং করে লাফাতে লাফাতে চারদিকটা ঘুরেছে। মানে দেখছিলাম কোথায় একটু ঘাস আছে, মাটিটা ভেজা আছে, সেটা দিয়ে দিয়ে মানে সাংঘাতিক অবস্থা। এখানে এলে কিন্তু যদি গরমের দিনে আসেন তাহলে অবশ্যই কিন্তু পায়ে মোজা পরে আসবেন, এবং সেটাও বেশ মোটা ধরনের মোজা, নাহলে কিন্তু পায়ের একদম যাচ্ছে তাই অবস্থা হবে। আমাদের অভ্যেস নেই, তাই আমাদের কিন্তু ভীষণ কষ্ট হয়েছে। যাই হোক, কিন্তু মন্দিরটা ঘুরে কিন্তু আমাদের খুবই আনন্দ হলো, বেশ ভাল লাগলো মন্দিরটা ঘুরে। আরও দুটো জায়গা যাওয়ার ছিল, কিন্তু করোনার জন্য বন্ধ হতে যেতে পারিনি। আর বাচ্চাগুলো তো এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে নারাজ, তাই ঠিক করলাম যাব দামোদর নদীর তীরে। কিন্তু একটু রাস্তাটা গন্ডগোল হয়ে গেছিল, তাই উঠে পড়লাম কৃষক সেতুতে। নিচ দিয়ে বয়ে যাচ্ছে দামোদর নদ। এই দামোদর নদেই আগে কত যে বন্যা হতো আর চারপাশ ভেসে যেত, কিন্তু এখন অনেক ড্যাম হয়ে গেছে, যার জন্য কিন্তু জল এখন অনেকই কম। তো যাই হোক, একবার ব্রিজ দিয়ে আমরা রাউন্ড মেরে ঘুরে আসলাম, আবার ব্রিজ দিয়েই আমরা নেমে আসছি। আর ব্রিজে ওঠার ঠিক আগেই একটা রাস্তা রয়েছে, যেটা দিয়ে সোজা গেলেই পেয়ে যাব দামোদর নদ। তবে বললাম সোজা, আসলে কিন্তু বেশ একটা অফরোড ড্রাইভিং আমাদের করতে হলো। দেখুন আমাদের অফরোড ড্রাইভিংয়ে গাড়ির কি হালত। এখানে কোনো জনমানুষ তো ছিলই না, তাই কারোকে জিজ্ঞেস করারও কিছু পারছিলাম না। তো নিজেদের মতোই একটা আইডিয়া করে গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছিলাম। তো একটু এদিক সেদিক ঘুরে আলটিমেটলি আমরা পৌঁছে গিয়েছিলাম দামোদর নদীর তীরে, যেটাকে সদরঘাট নামেও অনেকে চেনেন। জায়গাটা একটা খুব ফেভারিট একটা পিকনিক স্পট। শীতকালে তো একদম তিল ধারণের জায়গা থাকে না। ওই যে পাশে দেখা যাচ্ছে, একদম নদীর সামনেই এসে পড়েছি। এখন এরকম ভরা দুপুরবেলা গরমে কেউই নেই,
খালি আমরা। এসছি যখন হাঁটা লাগালাম নদীর দিকে। তবে এতটাই রোদ্দুর ছিল যে একদম মনে হচ্ছিল পালাই পালাই। ওই যে দূরে দেখা যাচ্ছে কৃষক সেতু। তবে শীতকালে জায়গাটা যে সত্যি দারুণ হবে সেটা এখনই বুঝতে পারছি। আর এখানে তো লোকেরা প্রচুর বাস ভাড়া করে খাবার দাবার, উনুন হাঁড়ি সব নিয়ে চলে আসে আর পিকনিক করে। আর এখন তো পুরো খা খা করছে, বোঝারই উপায় নেই যে শীতকালে এর কি ভোলবদল হতে চলেছে। এখান থেকে দেখলাম প্রচুর বালি তোলা হয়, প্রচুর বালির বস্তা রাখা রয়েছে। তো বেশিক্ষণ সময় আমরা এখানে কাটাতে পারিনি গরমের জন্য, কিন্তু যতটুকুন সময় আমরা ছিলাম দারুণ লাগছিল কিন্তু দেখতে। নৌকা বাঁধা রয়েছে, বড় বড় ঘাস। বুঝতেই পারছিলাম যে আর কিছুদিন বাদেই জায়গাটা কাশফুলে ভর্তি হয়ে যাবে। আমরা সদরঘাটে পৌঁছে গেছি, কিন্তু এখানে একটা লোকও মানে যে বেড়াতে এসছে তা নয়, শীতকালেই এখানে সব পিকনিক করতে আসে। কিন্তু যাই হোক, দামোদর নদীর ধারে এসে কিন্তু দারুণ লাগছে। কিন্তু এখানে না বসবার না কোথাও দাঁড়াবার সেরকম প্রপার জায়গা আছে। চারদিকটাই বালি আর একদম পুরো কাদায় ভর্তি। তো খুব সাবধানেও চলতে হচ্ছে, আর রোদ্দুরটাও প্রচণ্ড রয়েছে। তো কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার এখান থেকে ফিরে যাচ্ছি। তবে বেশ জায়গাটা ভালোই লাগলো। আর শীতকালে এলে কিন্তু খুবই ভালো, গরমকালে একদম ঠাঠা রোদ্দুর মাথার ওপর, গরমকালে মোটেই ভালো লাগবে না। অবশ্যই কিন্তু শীতকালে আসতে পারেন আর কিছুক্ষণ সময় কাটাবেন এই দামোদর নদীর ধারে। কিছুক্ষণ সদরঘাটে কাটানোর পর আবার চললাম বাড়ির দিকে। দুপুর হয়ে গেছে, খিদেও পেয়েছে। দাঁড়ালাম শক্তিগড়ে। শোকেসে সাজানো সরভাজা, ল্যাংচা, মিহিদানা, মাখা সন্দেশ সেসব ফেলে কি আর বাড়ি ফেরা যায়? ক্ষীরের তৈরি বড় বড় শক্তিগড়ের ল্যাংচা কিনে নিয়ে চললাম বাড়িতে। এই দোকানটা থেকেই জেনারেলি আমরা কিনে থাকি। হাইওয়ের ওপরেই ডায়মন্ড হোটেলে আমরা লাঞ্চ সেরে নিলাম। ওখানেই পেয়ে গেলাম একটা বকফুল গাছ। কি ভালো না? লাঞ্চ এখানে আমাদের বেশ ভালোই হলো, রিজনেবলও। আনপ্ল্যান্ড ওয়েতে এই উইকেন্ডটা আমরা দারুণ কাটালাম। মাঝে মধ্যে এরকম কোনো কিছু প্ল্যান না করে বেরিয়ে পড়লেও কিন্তু ভালোই লাগে। সব সময় প্ল্যান করে বেরোতেই হবে এমনও কোনো কথা নেই। আর গুগল তো আমাদের সব সময় সাথেই রয়েছে, তাই নো টেনশন। আজকের দিনটা আমরা দারুণ এনজয় করলাম। আশা করছি আমাদের সঙ্গে আপনারাও এনজয় করলেন। আবার চলে আসবো এরকমই কোনো আনন্দ দেয়া ব্লগের সাথে। ততক্ষণ কুক, বেক অ্যান্ড এনজয়।